أنفسهم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم شهد رسول اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে প্রতিবাদ সমাবেশের ও মিছিলের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম সর্বস্তরের ভাইয়েরা আমার, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি কি চলতেছে। এক তো আমার ভাই আবরার নির্মমভাবে হত্যা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। কেন? কারণটা কি? সে তো এদেশের নাগরিক, এদেশের প্রশাসন তো নাগরিকদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দান করার জন্যই চেষ্টা করে, এই মনোভাব নিয়েই, এই প্রতিশ্রুতি নিয়েই তারা সরকার গঠন করেছে। কিন্তু আমরা কি দেখেছি, বারবার সরকারি দলের লোক কর্তৃক, শুধু আমি ছাত্রলীগই বলবো না, সরকারি দলের লোক কর্তৃক এদেশের বহুত মানুষ খুন হয়েছে, হত্যা হয়েছে, ধর্ষিতা হয়েছে, গুম হয়েছে। আজকে সড়ক দুর্ঘটনায় ছাত্র মারা গেছে, এদেশের ছাত্র আন্দোলন করেছে। সড়ক দুর্ঘটনায় ছাত্র মারা যেতেই পারে, তারপরেও তার প্রতিবাদে এদেশের সমস্ত ছাত্ররা ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু আবরার হত্যা সম্পূর্ণ ভিন্ন। এ হত্যা মেনে নেওয়া যায় না। সর্বোচ্চ বিদ্যাপীঠ, একজন নামাজি ছাত্র, আওয়ামী লীগের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে আবরারকে হত্যা করা হয় নাই, বরং এদেশের পক্ষে কথা বলার কারণে আবরারকে হত্যা করা হয়েছে। আমাদেরকে গভীরে যেতে হবে। আপনার স্ট্যাটাস পড়েন, এদেশের বিরুদ্ধে কিছু লেখি নাই আবরার। এই মাটির পক্ষে কথা বলেছিল, এই জনগণের পক্ষে আবরার কথা বলেছিল। আসলে আবরারকে হত্যা করা হয় না, গোটা বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে। আবরারকে হত্যা করা হয় না, এদেশের পতাকাকে হত্যা করা হয়েছে। আবরারকে হত্যা করা হয় না, এদেশের মাটিকে চিরতরের জন্য নিমেষ করার ষড়যন্ত্র করা হয়েছে। আবরারকে দাফন করা হয় নাই, এদেশের ভূখণ্ডকে দাপন করা হয়েছে। ষড়যন্ত্র চলছে ভূখণ্ড নিয়ে, আবরারকে নিয়ে নয়। আপনাদের বুঝতে হবে কেন আবরারকে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে। সেই আসামি কেন এজাহারের নামভুক্ত হলো না? সেই আসামিকে এত পরে কেন অ্যারেস্ট করা হলো? এত ক্ষিপ্ত কেন আবরারের উপর? এরা কারা? এদেরকে চিহ্নিত করতে হবে। আবরার হত্যার বিচার আমরা চাই। আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন, আমি শুধু শাসক নই, আমি মাও। আপনি তো আবরারেরও মা, আপনি খুনিদেরও মা। আপনি কিভাবে বিচার করবেন? যেহেতু উভয় কুলের মা আপনি, যদি সত্যিকার আপনি বিচার চান, তাহলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, এই তিন কোর্টের বিচারকদেরকে নির্ধারণ করে শুধু এই বিচারের জন্য একটা বেঞ্চ খোলা হোক। শুধু এই আবরার হত্যার বিচারের জন্য একটা বেঞ্চ খোলা হোক। কারণ সুরাতে হাল, তার পোস্টমর্টম রিপোর্ট, সাক্ষী এবং আসামি সবই উপস্থিত। কাজে এখানে বিচার কার্য লেন্দি হওয়ার কোনো যুক্তি আমরা দেখি না। যদি অরিজিনালি আপনি বিচারই চান, সমস্ত কোর্টের বিচারক নির্ধারণ করে আগামী 15 দিনের মধ্যে এই বিচার কার্য সম্পূর্ণ করেন। এই বিচার কার্য সম্পূর্ণ করবেন শুধু আবরারের বিচারের জন্য নয়, এদেশের হাজারো লক্ষ লক্ষ ছাত্রদের জীবন বাঁচাবার জন্য বিচার করা উচিত। এদেশের মানুষের জীবন রক্ষা করার জন্য বিচার করা উচিত। এদেশের মানুষ বিচার দেখতে চায়। যদি এদেশের মানুষ এই বিচার না দেখে, তাহলে আপনি ছাত্রদেরকে দাবিয়ে রাখতে পারবেন না। এমন আন্দোলন ছাত্ররা এবং এদেশের জনগণ শুরু করবে, এমন বন্যার সৃষ্টি হবে, এমন ঢেউ সৃষ্টি হবে, এমন টর্নেডোর সৃষ্টি হবে, ভূমিকম্প হবে।
যে বন্যাকে রোধ করার ক্ষমতা আপনার প্রশাসন রাখে না, গুলি দিয়ে তাদেরকে দমন করতে পারবেন না। কাজী আবরারের বিচার আগামী 15 দিনের মধ্যে স্পেশাল কোর্ট নির্ধারণ করে এদেশের জনগণ তার বিচার চায়। আমাদের প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলতে চাই, আপনি ভারত গিয়ে চুক্তি করেছেন। কি চুক্তি করেছেন? দেশের পক্ষে নয়, দেশের বিক্রির চুক্তি করেছেন। আপনি এলপিজি গ্যাস ভারতে সাপ্লাই করবেন কেন? বাংলাদেশ কি এলপিজি গ্যাস সাফিসিয়েন্ট হয়ে গেছে? আপনার বক্তব্য কি? আপনার নিজের বক্তব্য, আমি বহুত কোম্পানি খোলার মাধ্যমে গ্যাসের দাম কমিয়ে দিয়েছি। তার মানে এখন ভারতের বাজার উন্মুক্ত করার ভিত্তিতে আপনি গ্যাসের দামকে আরো বাড়াতে চান? এইটিকে আপনার পরামর্শ বুদ্ধি? বিদেশ থেকে বাংলাদেশে গ্যাস আনবে, সেই গ্যাস ইন্ডিয়ায় সাপ্লাই দেবে। কেন? ইন্ডিয়া কি বিদেশ থেকে গ্যাস আনতে পারে না? তাদেরকে সেই সক্ষমতা নাই? আসলে এখানে গ্যাস দেওয়া মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো দেশের গ্যাসকে বিক্রি করা। আপনি ফেনী নদীর পানি, যেহেতু 71-এ তারা আমাদেরকে পানি খাওয়িয়েছে, এর জন্য তাদেরকে ফেনীর পানি দিতে হবে। তাহলে ফরাক্কা বাদ দিয়ে ওই 71-এ যতটুকু পানি আমাদেরকে খাওয়িয়েছিল তা সব শুকায় ফেলাইছে, এখন আর নাই পানি। দেব কোথার থেকে? পানি তো শুকনা, সব এদেশের পানি তো সব শুকিয়ে গেছে, সব চর পড়ে গেছে। ফারাক্কাবাদের মাধ্যমে দেশের সমস্ত নদীর মধ্যে চর পড়ে গেছে। আমাদের দেশে আর পানি নাই, কাজী পানি দেওয়া যাবে না। তিস্তা নদীর সমস্যার সমাধান হওয়ার আগ পর্যন্ত এদেশের এক ফোঁটা পানি ভারতে যাবে না ইনশাআল্লাহ। প্রাইম মিনিস্টার, আপনি উভয় দেশের পর্যবেক্ষণ কেন্দ্র উপকূলীয় সাগরে ফিট করার চক্রান্ত করতেছেন। কাদেরকে পর্যবেক্ষণ করবেন? আপনার শত্রুকে তাকে চিহ্নিত করেন। এবার শত্রুকে পর্যবেক্ষণ করার চেষ্টা করুন। আপনি শত্রুর সাথে হাত মিলিয়ে আপনি পর্যবেক্ষণ করতে চান? কিসের পর্যবেক্ষণ করবেন? বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে, যেহেতু আমরা মনে করি এই চুক্তি বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবে না। বিদায় কোনো অবস্থাতেই ভারতের সাথে অ্যাক্ট হয়ে পর্যবেক্ষণ কেন্দ্র খোলা যাবে না। প্রাইম মিনিস্টার, আপনি চুক্তি করেছেন মোংলা বন্দর, চিটাং বন্দর ভারতকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, কিন্তু আমাদেরকে কোন বন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছে সেটা বাংলাদেশের জনগণ জানতে চায়। আমাদেরকে ভারত কোন বন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছে এদেশের জনগণ তা জানতে চায়, দেখতে চায়। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় শুধু বাংলাদেশের জনগণ মানবে, কিন্তু বাংলাদেশের জনগণের স্বার্থের বহির্ভূত কোনো চুক্তি বাংলাদেশের জনগণ মানবে না ইনশাআল্লাহ, মানতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের বন্ধু দেশ ভারত তার বিএসএফ আমাদের র্যাবকে উপহার দিয়েছে, প্রণাম করেছে, তাদেরকে প্রণাম করেছে, উপহার দিয়েছে, একটু তাদের সাথে খেলা করেছে, একটু মাইক ফুট দিয়েছে আর কি। ডিজি সাহেব, বেনজি সাহেব, আপনি তো খোঁজ করেন তোমাদের কোন বড় ভাই নামাজ পড়ার জন্য বলে তাদেরকে ধরিয়ে দাও, বিচার করব। আপনি তো এই ঘোষণা দিয়েছিলেন, এখন র্যাবের পোশাক পরিহিত আমাদের এই র্যাবদেরকে যে ওরা প্রহার করেছে, মারছে, এই পোশাকের অপমান করেছে, এই বিষয়ে আপনার বক্তব্য স্পষ্ট দেখতে চাই আমরা। আপনি লজ্জা পান না? আমাদের লজ্জা মাথা নত হয়ে যায়। শেখ হাসিনা, আপনার লজ্জা নাই? আমরা লজ্জা রাস্তায় বের হতে পারি না, লজ্জায় মাথা নত হয়ে গেছে। এরকম বিড়ালের মতো বাঁচতে চাই না, শিয়ালের মতো বাঁচতে চাই না, বাঘের মতো একদিন বাঁচবো, কারোর পায়ের নিচে মাথা নত করবো না। বিএসএফ আজকে আমার র্যাবকে প্রহিত করবে, তাদেরকে মারবে, সহ্য করা যায় না। আমাদের যা কিছু আছে তা নিয়ে চাপিয়ে পড়তে হবে, ওদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। লজ্জায় মাথা নত হয়ে গেছে। আজকে র্যাবের পোশাক পরিহিত অবস্থায় বিএসএফ তাদেরকে মারবে,
ওই ছবি দেখার পর থেকে আমার ঘুম আসে না। আমি লজ্জিত, আমি শঙ্কিত, আমার খারাপ লাগতেছে। বেঁচে থেকে লাভটা কি? বেঁচে থেকে লাভ কি? যেখানে চীনের ওই দিকে সীমান্তে 50 বছরের মধ্যে একদিন ভারত একটা গুলি ছোড়ে নাই। যেখানে পাকিস্তান তাদের শত্রু, তাদের প্রতি গুলি ছোড়ার সাথে সাথে একটা হত্যার পরিবর্তে হাজারো হত্যা করে পাকিস্তানিরা। অথচ বাংলাদেশ, এর প্রতিবেশী দেশ ভারত, আমাদের বন্ধু দাবি করে, আর বর আমার দেশের মানুষকে মেরে কাটা তারের উপরে বাদুরের মতো ঝুলিয়ে রাখবে। আজকে প্রশাসনকে, র্যাবকে তারা মারবে, তাদের প্রতিবাদ হবে না, এবং বাংলাদেশ সরকার তাদের পাও চাটবে, তাদের গোলামি করবে। ওদের গোলামির জিনিস সিদ্ধ করতে হবে, ফেলতে হবে, সহ্য করা যায় না। প্রিয় ভাইয়ারা আমার, বাঁচবো তো বাঘের মতো একদিন বাঁচবো। ওই শ্রীকালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো আশা আমাদের নাই। আমরা বাঁচতে চাই না, আমরা মরতে চাই, দেশের মাথা উঁচু করতে চাই, এই স্বাধীনতা রক্ষা করতে চাই, বাংলাদেশের সম্পদকে রক্ষা করতে চাই, এদেশের সমস্ত মানুষের জীবন মালকে এবং তাদের অধিকারকে রক্ষা করতে চাই। প্রিয় ভাইয়ারা আমার, সজাগ থাকুন, হুঁশিয়ার থাকুন। যদি বাঁচতে চান, কেউ বাঁচতে পারবেন না। যেরকম পিপিলিকা জোয়ার বা পানি আসলে সব একত্রিত হয়ে যায়, ঘুরতে থাকে, একবার নিচে যায় আর একবার উপরে ওঠে। সবাই মরার জন্য নিচে যায়, সবাই বাঁচার জন্য উপরে ওঠে। এর জন্য কেউ মরে না, সবাই বেঁচে থাকে। আজকে আমরা যদি সবাই দলা হয়ে যায় মরার জন্য, একজন মরবো না, আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি, একজন বাঁচতে পারবো না। কাজে দেশকে রক্ষা করতে হবে, এই সর্বমূর্তকে অক্ষুণ্ণ রাখতে হবে, এই লাল সবুজ পতাকাকে, সম্মান মর্যাদাকে বুলন্দ করতে হবে, উঁচা করতে হবে। আজকে মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে, এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আমাদের দেশের কোনো হিন্দু যারা নাস্তিক হয়, আসলে অরিজিনালি তারা নাস্তিক হয় না, তারা নাস্তিক সাজে, বরং আমাদের নাস্তিক সেজে মুসলমানদেরকে নাস্তিক বানাবার অপকৌশলে তারা লিপ্ত হয়েছে। কাজে এদের ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইয়ার আমার, এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আগামী সোমবার, এই অবৈধ চুক্তির বিরুদ্ধে আগামী সোমবার 14 অক্টোবর বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় ইনশাল্লাহ মিছিল হবে। আমাদের র্যাবকে যে প্রহার করেছে, তাদেরকে মারছে, তাদের ইজ্জত হানি করেছে, এই পোশাকের উপরে তারা হস্তক্ষেপ করেছে, এই পোশাকের আঘাত করে আমাদের কলিজা আঘাত দিয়েছে, ওরা কলিজা আঘাত দিয়েছে। হয়তো তোমাদের লজ্জা নেই, আমরা লজ্জা পাই। তোমাদের ইজ্জত আব্রু নাই, কিন্তু আমাদের ইজ্জত আব্রু আছে। এই পোশাককে রক্ষা করার জন্য, এই পোশাকের সম্মান দিতে গিয়ে কত মানুষ শহীদ হয়েছে, আর আজকে সেই পোশাক ভ্রন্তিত হবে, লাঞ্ছিত হবে, মানিত হবে, এটা সহ্য করা যায় না। কাজে আগামী 14 তারিখ প্রত্যেকটা জেলায় জেলায় ইনশাল্লাহ মিছিল হবে, এবং অচিরেই ইনশাল্লাহ আমরা আরো আন্দোলন ঘোষণা করব, এবং আবরার হত্যার প্রতিবাদে এবং তার জন্য বাংলাদেশের প্রত্যেকটা হেফজখানাকে বলবো, তারা যেন তার রুহের মাগফিরাতের জন্য, মসজিদ মাদ্রাসায় তারা যেন তাদের রুহের মাগফিরাতের জন্য কোরআন খতম করে এবং তার জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আর আজকে সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের মাওলানা মাহিদুদ্দিন ভাই আজকে 10:30টার সময় আমাদেরকে ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার জন্য আমরা দোয়া করবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ আসরের পরে